সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইন্টারভিউ কোয়েশ্চেনে নরমালি কি কি কোয়েশ্চেন আসতে পারে। আজকে আমরা দুই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে কি কি কোয়েশ্চেন আসতে পারে, জাস্ট ডেমো কোয়েশ্চেনের অ্যাকসেপ্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব উইথ সলিউশন। দেন হচ্ছে আমরা আরেকটা কোয়েশ্চেন ডেমো কোয়েশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ লেভেলের কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা একটা ডেমো কোয়েশ্চেন আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই পর্যন্ত পেজে 1 থেকে 16টা অর্থাৎ 16টা ডেমো কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আর 1 থেকে 10 পর্যন্ত সলিউশন দেওয়া হয়েছে। সো আজকে আমরা হচ্ছে কোয়েশ্চেন গুলার সলিউশনের পিকচার আপলোড করা হয়েছে পেজে, বাট today we discuss about question and how to make solution and how to easily answer the question to better interview. So এই রিলেটেড বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। সো প্রথমে আমরা হচ্ছে ডেমো কোয়েশ্চেন 9 এর আলোচনাটা করবো। হচ্ছে ডেমো কোয়েশ্চেন 9 এ কি কি কোয়েশ্চেন ছিল গুরুত্বপূর্ণ এবং তার সলিউশন গুলো নিয়ে। আর ডেমো কোয়েশ্চেন 9 এ ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারণ হচ্ছে এই কোয়েশ্চেনটাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে, অর্থাৎ একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে যদি কেউ রিক্রুট অথবা কেউ ইন্টারভিউ দিতে যায়, তাহলে সেক্ষেত্রে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেই রিলেটেড কিছু অ্যাকসেপ্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, পাশাপাশি সেগুলোর সলিউশনও এখানে আলোচনা করা হবে। আর বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে যে কোয়েশ্চেন গুলো আসে সেগুলো হচ্ছে বিশেষ করে থিওরিটিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ সেখানে হচ্ছে ম্যানেজারিয়াল যে স্কিলটা সেটা আপনার ভালো থাকতে হবে। যত বেশি আপনার ম্যানেজারিয়াল স্কিল থাকবে তত আপনার ইন্টারভিউটা তত বেশি ভালো হবে। সো এই ক্ষেত্রে মূলত হচ্ছে ইন্টারভিউ বোর্ডে যারা থাকে তারা হচ্ছে এই যে আপনার ম্যানেজারিয়াল স্কিলটা দেখার চেষ্টা করে। সো এই জন্য আমরা মূলত হচ্ছে আপনাদের মাঝে আজকে আসলে জেনারেশন যেটা নাই সেখানে হচ্ছে মূলত ম্যানেজারিয়াল লেভেলের যে কোয়েশ্চেন গুলা থাকবে বা সলিউশন গুলা থাকবে সেই বিষয়ে আলোচনা করব। সো আমরা আর সময় না বাড়িয়ে আমরা মূলত প্রথমে আমরা আলোচনা চলে যাবো আসলে কিভাবে কোয়েশ্চেন গুলা থাকতে পারে এবং তার আলোচনা। ফার্স্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি ফর ইনক্রিজিং ফ্যাক্টরি এফিসিয়েন্সি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে একটা কোম্পানিতে জয়েন করবেন তখন আসলে আপনার এই স্কিলটা দেখা হবে, কারণ হচ্ছে নর্মালি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা কোম্পানির একটা ফ্লোর অথবা একটা বিল্ডিং এর দায়িত্বে থাকে, যেখানে তার আন্ডারে অলমোস্ট 50 থেকে 70 অথবা 30 থেকে 70, অলমোস্ট দিস লাইন ইজ ভেরিয়েশন ফর ফ্যাক্টরি ওয়াইজ। সো দিস লাইন ফলো আপ করতে হবে এবং তার এফিসিয়েন্সি কিভাবে ইনক্রিজ করা যায় সেই রিলেটেড কিছু আপনার স্কিল থাকতে হবে, যাতে ইজিলি আপনার কাছ থেকে কোম্পানি বেনিফিটেড হতে পারে। সো এরকম ফার্স্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের ছিল, হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি ফর ইনক্রিজিং ফ্যাক্টরি এফিসিয়েন্সি। সেকেন্ড কোয়েশ্চেন ছিল, হাউ ডু ইউ মেক এ টিম ফর হাই প্রোডাক্টিভিটি। অর্থাৎ এই কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ ডু ইউ মেক এ টিম ফর হাই প্রোডাক্টিভিটি। অর্থাৎ আপনার টিমকে, যেহেতু আপনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করবেন, সো আপনার টিমকে সাজানোর জন্য, তবে আপনার টিমকে কিভাবে সাজালে আপনি হাই প্রোডাক্টিভিটি দিতে পারবেন কোম্পানিকে, বা কোম্পানি প্রোডাকশন যেটাকে আমরা বলি প্রোডাকশন ভালো হবে, কিভাবে আপনার টিমকে বিল্ড আপ করতে পারেন সেই রিলেটেড এই কোয়েশ্চেনটা। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, সাপোজ ইউ আর এন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ আই, নাও হাউ ক্যান ইউ কোম্পানি কস্ট সেভিং। এখন নর্মালি যখন একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার আন্ডার একটা বিল্ডিং থাকবে, যখন একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আন্ডার একটা বিল্ডিং থাকবে তখন স্বাভাবিকভাবেই ওনারা হচ্ছে কিভাবে কস্ট সেভিং করতে পারে এই রিলেটেডও কিছু ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেন করতে পারে। সো এটারও আপনার প্রিপারেশন থাকতে হবে। ফোর্থ হচ্ছে, রাইট ইউর ম্যানেজারিয়াল স্ট্র্যাটেজি। অর্থাৎ ম্যানেজারিয়াল স্ট্র্যাটেজি কি কি থাকতে পারে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার স্কিল আছে, ওয়ার্ক রিলেটেড স্কিল আছে, বাট আপনার ম্যানেজারিয়াল স্কিল নেই, তাহলে কি হবে? আপনার ফ্যাক্টরিটা রান করতে গেলে আপনার আদার্স যে ডিপার্টমেন্টের সাথে কম্বিনেশন ভাবে ওয়ার্ক করতে হবে, সেই ক্যাপাসিটিটাও আপনার মধ্যে থাকতে হবে। সেই জন্য মূলত হচ্ছে ম্যানেজারিয়াল স্কিলটাও খুবই গুরুত্বপূর্ণ। 5 নাম্বার কোশ্চেন ছিল, ইফ দেয়ার ইজ এ টোটাল, অর্থাৎ একটা ম্যাথ ছিল। সো ম্যাথটা নিয়ে আমরা আরেকজনে যেহেতু সলিউশন আমাদের সামনে আছে, সলিউশন নিয়ে একসাথে আলোচনা করব। 6 নাম্বার কোশ্চেন হচ্ছে, ইফ সাডেনলি ওয়ার্কার স্টপ ওয়ার্ক ফর স্যালারি ইস্যু দেন হাউ ডু ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন। অর্থাৎ এই যে একটা প্রবলেম, এটা নর্মালি সচরাচর হইতে পারে, কারণ হচ্ছে আমরা জানি
বিভিন্ন প্রেক্ষাপটে বর্তমানে যে গার্মেন্টস সেকশনে বা গার্মেন্টস সেক্টরে যে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যে ওয়ার্কাররা হঠাৎ তাদের স্ট্রাইকে চলে যাচ্ছে তাদের স্যালারি ইনক্রিজ করার জন্য, অথবা স্যালারি অন টাইমে পে করার জন্য, তার টিফিন বিলের জন্য, লাঞ্চ বিলের জন্য, এটসেট্রা যত আদার্স ফেসিলিটিস আছে সেগুলো তার এনশিওর করার জন্য, অথবা তার বিল গুলার কিভাবে ইনক্রিজ করা যায় এই রিলেটেড বিভিন্ন ধরনের স্ট্রাইক করতেছে। সো এই সকল স্ট্রাইক বা আনরেস্ট গুলা কিভাবে আপনি সিচুয়েশন বা ওই স্ট্রাইক সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে পারেন এই রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকতে পারে, কারণ স্বাভাবিক এরকম কোয়েশ্চেন থাকবে। কারণ হচ্ছে আপনার যখন আপনি একটা বিল্ডিং এর দায়িত্ব থাকবেন তখন আপনার আন্ডারে মিনিমাম 1000 অপারেটর থাকবে অথবা ওয়ার্কার থাকবে। তো তাদের মোটিভ আপনাকে বুঝতে হবে। তো এই রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা আপনার এই রিলেটেড এক্সপিরিয়েন্স যদিও না থাকে, অর্থাৎ এইরকম সিচুয়েশন হলে কি কি আপনার প্রবলেমের করতে পারেন এবং সেগুলোতে কিভাবে সলিউশন, বেটার সলিউশন দেওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 7 নম্বর কোশ্চেন ছিল হোয়াট ইজ ইউর অ্যানালাইটিক্যাল প্রসিডিউর ফর ইনক্রিজিং ওয়ার্কার স্কিল। এখন হচ্ছে ওয়ার্কার স্কিল কিভাবে আপনার কি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অথবা কি কি থিওরি অথবা কি কি আপনি প্র্যাকটিক্যাল নলেজ অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার ওয়ার্কার স্কিল ইনক্রিজ করতে পারেন এই রিলেটেড একটা থিওরিটিক্যাল কোশ্চেন। সো আমরা এইগুলোতে এই আই রিভিউর পেজের 10 নাম্বার ডেমো কোশ্চেনের 9 নাম্বার ডেমো কোশ্চেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যে 7টা কোশ্চেন ছিল সেগুলো হচ্ছে কোশ্চেন। এখন আমরা ডিরেক্ট সলিউশনে চলে যাব। ডেমো কোশ্চেন 9 সলিউশন। সো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি ফর ইনক্রিজিং ফ্যাক্টরি এফিসিয়েন্সি। সো এখানে আসলে মূলত যে এখানে আপনার কয়েকটা জিনিস আপনাকে এখানে জাস্ট যেহেতু ডেমো কোশ্চেন আমার অ্যানসার গুলো হচ্ছে ডেমো কোশ্চেন রিলেটেড, যেহেতু অ্যানসার গুলো হচ্ছে ডেমো কোশ্চেন রিলেটেড অর্থাৎ ডেমো কোশ্চেন এখানে আপনি কিছু অ্যাড করতে পারেন। আমার কোশ্চেন যেটা 100% রাইট আসলে এরকম কিছু না, এর সাথে আপনি আপনার থিংকিং থেকে আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি কিছু অ্যাড করতে পারেন এই কোশ্চেনের সলিউশনের সাথে। সো তাহলে দেখা যাবে কি আপনার কোশ্চেন আরো প্রপারভাবে রাইট হবে। কারণ আমার যে সলিউশনটা আমি যে থিংকিং থেকে আমার যে থিংকিং অথবা আমার যে জানার যে ওয়েটা বা আমি যেভাবে জানছি বা শিখছি ওই ওয়েতে আমি যে সলিউশনটা ক্রিয়েট করছি, আপনার ওয়েতে যখন এটা আপনি সলিউশনটা ক্রিয়েট করতে যাবেন তখন আরো বিভিন্ন বেটার ওয়ে আপনি পাবেন। যখন আপনি বেটার ওয়েতে কোশ্চেনগুলো সলিউশন করবেন তখন দেখা গেছে আপনার ইন্টারভিউ বোর্ডে আপনার জন্য আরো ইজি ভাবে ফেস করতে পারবেন এবং আপনার জবটা এনশিওর হওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা যে হোয়াট ইজ ইউর স্ট্র্যাটেজি ফর ইনক্রিজিং ফ্যাক্টরি এফিসিয়েন্সি কোশ্চেন সলিউশনটা আলোচনা করব। এখানে ফার্স্ট অফ অল বলতে আসলে আমি কিভাবে ইনক্রিজিং করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে যখন আমরা যে কোনো একটা কাজ করি সেখানে গোল আমার কাজের মিশন ভিশন গোল এগুলো থাকতে হয়। সো এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল আমাদের গোল বা সেট আপ করতে হবে। এটা কিভাবে সেট আপ করা যায়, নর্মালি হচ্ছে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমরা যখন আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হবে তখন অবশ্যই আমাদের চিন্তা করতে হবে কিভাবে ফার্স্ট মান্থে কিভাবে কত পার্সেন্ট এফিসিয়েন্সি করবো, সেকেন্ড মান্থে কিভাবে এফিসিয়েন্সি কত পার্সেন্ট করবো, এবং এই এফিসিয়েন্সিটা করার জন্য আসলে মূলত আমি কি কি কাজ করব এরকম একটা ডেইলি বেসিস অথবা উইকলি বেসিস আমার একটা কাজের একটা ডেটা ক্রিয়েট করতে হবে, যেটাকে আমি অ্যাপ্লাই করে অথবা যেটার উপর বেসিস করে আমার কাজগুলো রান করব। সো সেকেন্ড হচ্ছে রাইট পারসন সেট আপ এট রাইট প্লেস। যখন আমি গোল সেট আপ করে বলবো তখন আমার লুক অথবা আমার টিম বিল্ড আপ করতে হবে। এদিকে টিম বিল্ড আপ করতে গিয়ে আমার কি করতে হবে, আমার রাইট পারসনটা রাইট প্লেসে অবশ্যই সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার টিম বিল্ড আপ প্রপার হবে না। যখন আমার টিম বিল্ড আপ হয়ে যাবে তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমি কাজের ডিমান্ড করতে পারি। যখন আমি কাজের ডিমান্ড করব অর্থাৎ আমার সবকিছু হয়ে গেছে, আমার কাজের সেট আপ হয়ে গেছে, আসলে আমার টিম বিল্ড আপ হয়ে গেছে, আমি রাইট প্লেসে রাইট পারসন সেট আপ করছি, এখন কিন্তু আমি ডিমান্ড করতেই পারি। কারণ আমার এফিসিয়েন্সি আমাকে তার কোম্পানি অসংখ্য বা দিন দিবে না বা অনেক টাইম দিবে না, একটা নির্দিষ্ট পরিমাণ টাইম দিলে টাইমের মধ্যে আমার আসলে একটা সাকসেস দিকে যাইতে হবে। যেটা হচ্ছে মেশিন রেশনালাইজেশন অর্থাৎ এই ওয়ার্ডটা অবশ্যই অ্যাড না করলে হয়তো জাস্ট আমি একটা ওয়ার্ড হিসেবে অ্যাড করলাম। সো মেশিন কিভাবে আপনার ইউটিলাইজ করতে পারে, মেশিন ইউটিলাইজ করতে হবে, স্কিল বাড়াতে হবে, এগুলো হচ্ছে আদার্স পার্টগুলোতে থাকবে। যখন হচ্ছে মূলত হচ্ছে 4টা হচ্ছে আমার এই কাজগুলোকে লক্ষ্য ঠিক করে যদি এই কাজগুলো আমি করতে পারি তাহলে আশা করি এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে হাউ ডু ইউ মেক এ টিম ফর হাই প্রোডাক্টিভিটি। How do you make a team for high productivity? Solution হচ্ছে my every member of team will be positive and problem solver। অর্থাৎ আমি যে টিমটা গঠন করবো টিম মেম্বার আসলে কেমন হতে হবে, তাহলে আমি আসলে কোম্পানি বা ফ্যাক্টরির জন্য হাই প্রোডাক্টিভিটি
দিতে পারবো, সেক্ষেত্রে আমার টিম মেম্বারকে অবশ্যই মাই এভরি মেম্বার অফ টিম উইল বি পজিটিভ এন্ড প্রবলেম সলভার, এভরি মেম্বার হ্যাভ নলেজ অ্যাবাউট কোয়ালিটি টুলস, knowing to how technical team proper involved in job, working to increase operator skill, proper machine rationalization, after applying above tools, then demand for high productivity. যখন আমার টিমের মধ্যে আসলে এই স্কিল গুলো কাজ করবে, ধরে নিচ্ছে তারা যখন আদার্স টিমকে নিয়ে কম্বিনেশন করে তারা কাজ করতে পারবে, তখন আসলে আমি হাই প্রোডাক্টিভিটি করতে পারবো একটা কোম্পানি বা আমার একটা যে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে। 5 নম্বর কোশ্চেন ছিল, suppose you are an assistant manager of IE, how can you company cost saving? অর্থাৎ যদি সাপোজ আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে রিক্রুট করা হয়, তখন আমি আসলে মূলত কিভাবে একটা কোম্পানির কস্ট সেভিং করতে পারি। এখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসলে কোন জায়গায় আপনি জবটা কনফার্ম করছেন, অর্থাৎ কোন আপনি কি ফ্লোরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাকি আপনার কস্টিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেটার উপর ডিপেন্ড করে আমি কোশ্চেনের দুই ভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইফ আই ওয়ার্ক ইন ফ্লোর, যদি আমি ফ্লোরে জব করি অথবা আমার যদি একটা বিল্ডিং অথবা আমাকে একটা ফ্লোর দেওয়া হয়, সেক্ষেত্রে আমি কিভাবে কি কি কাজ করার মাধ্যমে কোম্পানি কস্ট সেভ করতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কাইজেন। কাইজেন করার মাধ্যমে চেকিং পয়েন্ট ইন সুইং সেকশন অফ ওয়েস্টেজ রিমুভিং, অর্থাৎ বিভিন্ন চেকিং পয়েন্ট ক্রিয়েট করতে হবে যেখানে মাধ্যমে আমি ওয়েস্ট রিমুভ করব। চেকিং প্র্যাকটিক্যাল কনজাম্পশন এন্ড থিওরিটিক্যাল কনজাম্পশন, অর্থাৎ যেহেতু আমার বিভিন্ন গার্মেন্টস এর কাজ করতে হবে, গার্মেন্টস এর যে একটা থিওরিটিক্যাল কনজাম্পশন দেয়া থাকে কস্টিং ডিপার্টমেন্ট থেকে, সেটার সাথে আমার প্র্যাকটিক্যালি কি কি কনজাম্পশন লাগতেছে আর কম না বেশি, সেটা আমার অবশ্যই ক্যালকুলেশন করে দেখতে হবে। যদি আমার থিওরিটিক্যালি অর্থাৎ কেয়ার ডিপার্টমেন্ট অথবা পিডিসি ডিপার্টমেন্ট থেকে যে কনজাম্পশনটা দেওয়া থাকবে, প্র্যাকটিক্যালি যদি সেটা আমার কম লাগবে, অবশ্যই সেটাকে আমাকে জানাতে হবে, যেহেতু আমি আমাকে কস্টিং ডিপার্টমেন্ট অথবা সেন্ট্রাল ডিপার্টমেন্ট থেকে বেশি পরিমাণ দিচ্ছে, লাইক দ্যাট থ্রেড, ফেব্রিক, ইলাস্টিক, এই টাইপের যেগুলো থাকে, এগুলো যদি বেশি দেওয়ার সত্ত্বেও আমার লাগতেছে প্র্যাকটিক্যালি কম, সেক্ষেত্রে আমি জানাবো, তাহলে কি হবে, আমাদের কোম্পানির অনেকটা কস্ট সেভিং হবে। দেন প্রসেস ইমপ্রুভমেন্টের মাধ্যমে আমরা এসএমবি রিডিউস হবে, এসএমবি রিডিউস হলে কোম্পানি ইজিলি বিভিন্ন অর্ডার পিক করতে পারবে। পাশাপাশি হচ্ছে যখন আমার এসএমবি রিডিউস হবে, তখন আমার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে, অর্থাৎ আমার প্রোডাকশন মধ্যে আমরা কোয়ান্টিটির পরিমাণ বেড়ে যাবে, এসএমবি কমলে কোয়ান্টিটি অটো বেড়ে যাবে। পাশাপাশি হচ্ছে আমাদের মেশিনের সংখ্যা কম লাগবে। দেন হচ্ছে ডিক্রিজিং রিজেক্ট এন্ড ডিফেক্ট পার্সেন্টেজ, অবশ্যই যদি আমরা বেটার কোয়ালিটি এবং বেটার প্রোডাকশন চাই, অবশ্যই আমার ডিফেক্ট এবং রিজেক্ট পার্সেন্টেজ কমাতে হবে। যত বেশি আমরা ডিফেক্ট এবং রিজেক্ট নিয়ে কাজ করবো, তত আমার প্রোডাক্টিভিটি ভালো হবে। আর যদি আমি ওয়ার্কিং পিডিসি অর্থাৎ প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেন্টার যেটাকে আমরা বলি, অর্থাৎ স্যাম্পল সেকশনে যদি থাকি, তাহলে আসলে মূলত আমি কিভাবে কস্ট সেভিং করতে পারি। অফার বাল্ক ফ্রেন্ডলি অপারেশন, অর্থাৎ কিভাবে অপারেশন গুলা বাল্ক ফ্রেন্ডলি করা যায়, সেভাবে আমি সবসময় আমাদের টার্গেট থাকতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে সুইং লাইনে যাওয়ার পর কিছু কিছু অপারেশন তাদের প্রোডাকশন করতে পারতেছে না, কারণ দেখা যাচ্ছে পিডিসি তে কি করা হয়, অনেক সময় অনেক ক্রিটিক্যাল প্রসেস কমপ্লিট করা হয় বিভিন্ন ইলিগেল ওয়ে, অর্থাৎ ট্যাগ বাস্টিং এগুলোর মাধ্যমে বিভিন্ন ক্রিটিক্যাল প্রসেস গুলো কমপ্লিট করা, যেখানে প্র্যাকটিক্যালি করতে যায় অনেকগুলো প্রসেস অ্যাড করতে হয়, অথবা আমাদের কি করা লাগে যে আমাদের এফসিএমবি বেড়ে যায়, এরকম যাওয়া যাবে না। বাল্ক ফ্রেন্ডলি অপারেশন অবশ্যই সাজেস্ট করতে হবে। সাজেশন প্যাটার্ন মাস্টার ফর মেকিং প্রপার অ্যালাউন্স এর ক্ষেত্রে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে। যদি আমরা অ্যালাউন্স নরমাল হচ্ছে বেশি ইউজ করি, তাহলে কি হবে, আমাদের ফেব্রিক কস্ট বেড়ে যাবে, ফেব্রিক কনভার্সন বেড়ে যাবে, সেক্ষেত্রে আমি প্যাটার্ন মাস্টারকে সাজেস্ট করতে পারি। সি নাম্বার হচ্ছে সাজেশন প্যাটার্ন মাস্টার হোয়ার উইল পসিবল কাট এন্ড সিড এন্ড গিভিং কাট এন্ড সিড ফর মেকিং মার্কার এফিশিয়েন্সি ইনক্রিজ, অর্থাৎ আমরা জানি যত বেশি কাটেন্সি থাকবে বেসিক্যালি, তত বেশি মার্কার এফিশিয়েন্সি আসবে। সো মার্কার এফিশিয়েন্সির ক্ষেত্রে অবশ্যই সেটা আমাকে খেয়াল রাখতে হবে, কিভাবে হচ্ছে কোন একটা প্রসেসে কিভাবে কাটেন্সি দেওয়া যায়, কাটেন্সি দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা মার্কার এফিশিয়েন্সি ইনক্রিজ করা যায়। প্রসেস ওয়াইজ মেশিন অ্যালোকেশন, আসলে কোন প্রসেসে কোন মেশিন অ্যালোকেশন করলে ইজিলি প্রসেস গুলো কমপ্লিট করা যায়, অর্থাৎ বিভিন্ন দেখা গেছে একই প্রসেস বিভিন্ন মেশিনের মাধ্যমে করা যায়, সেক্ষেত্রে আমার অবশ্যই প্রসেস মেশিন প্রপার মেশিন এলোকেশন করতে হবে, যাতে আমরা ইজিলি প্রোডাকশন ফ্রেন্ডলি অপারেশন ক্রিয়েট করতে পারি। 4 নম্বর কোশ্চেন ছিল রাইটিং ম্যানেজারিয়াল স্ট্র্যাটেজি। আসলে স্ট্র্যাটেজিটা আপনার কি কি থাকতে পারে, ম্যানেজারের স্ট্র্যাটেজি, যখন আপনার ম্যানেজার হিসেবে আপনার রিক্রুট হবেন, তখন অবশ্যই আপনার ম্যানেজারের স্ট্র্যাটেজি থাকতে হবে। এখানে জাস্ট আমি দুটো টিপস দিছি, আসলে ওই রকম অ্যান্সারটা এরকম হবে তা না, আপনারা এরকম কোশ্চেন সাজাতে পারেন। যদি আপনারা কোশ্চেনটা সাজান, তখন দেখা যাবে কি আপনার ইন্টারভিউ বোর্ডে গেলে আপনি ইজিলি এগুলো ডিসক্রাইব করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি মুখস্থ করে গিয়ে আসলে কিছু পসিবল না। সো সবসময় খেয়াল করবেন আপনার প্র্যাকটিক্যালি আপনি কি কি কাজ করতেছেন, সেগুলোর সাথে রিলেটেড কিনা, ওই জিনিসটাও আপনাকে অবশ্যই
দেখতে হবে, সেইভাবে আপনার এই কোয়েশ্চেন সলিউশন গুলো সাজানোর চেষ্টা করবেন। আর যেগুলো মূলত হচ্ছে ম্যাথ দিয়ে, ম্যাথ গুলো তো আসলে ওরকম ভাবে ইজি ভাবে দেওয়া থাকে, আসলে ম্যাথ গুলো আসলে তেমন তার প্র্যাকটিক্যাল করার দরকার নাই, এগুলো আপনি আসলে ফর্মুলার সাথে মিলিয়ে চেক করতে পারেন। বাট থিওরিটিক্যাল নলেজ গুলো অবশ্যই আপনি যখন ইন্টারভিউ বোর্ডে কোয়েশ্চেন গুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার এই এক একটা ওয়ার্ড থেকে আলাদা তারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারে, রিলেটেড কোয়েশ্চেন, যাতে আপনারা ইজি ভাবে অ্যান্সার দিতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা নিজেরাই কিছু কিছু সলিউশন মেক করার চেষ্টা করবেন। তো রাইটিং ম্যানেজার এই সেটি সলিউশন হচ্ছে টিপস অ্যান্সার দেওয়া হয়েছে। স্টার্টিং পজিটিভ থিঙ্কিং, সবসময় আপনারা ইন্টারভিউ বোর্ডে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ কথাবার্তা বলবেন, যাতে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে মেম্বার তারা এপ্রিশিয়েট হয় আপনার প্রতি। সেই রকম লাইভ বিট বলা হয়েছে এখানে এক্সাম্পল হিসেবে, আই অলওয়েজ টেক অপিনিয়ন ফ্রম মাই টিম বাট ইমপ্লিমেন্ট দিস হুইচ ইজ হেল্পফুল আর বেনিফিটেড ফর কোম্পানি। আমি আসলে মূলত হচ্ছে যখন আমার টিম নিয়ে বসবো একসাথে বা ডিসকাস করবো, তখন সবসময় আমাদের কি কাজটা করতে হবে সেটা হচ্ছে টিম থেকে বিভিন্ন সময় ইনফরমেশন অথবা তাদের ওপিনিয়ন নিতে হবে, দেন হচ্ছে একটা একটা ওপিনিয়ন বা একটা ডিসিশন মেক করতে হবে যেটা হচ্ছে কোম্পানি হেল্পফুল অথবা কোম্পানি বেনিফিট হবে এরকম। সেকেন্ড হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার যে হায়ার ম্যানেজমেন্ট থাকবে সেগুলোকে আপনি অ্যাপ্রিশিয়েট করতে হবে যাতে আপনার প্রতি অ্যাপ্রিশিয়েট থাকে। আই অলওয়েজ শেয়ার মাই বেস্ট আইডিয়া টু হায়ার ম্যানেজমেন্ট এন্ড রিসিভিং প্রপার সিস্টেম ফ্রম হায়ার ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার যে আইডিয়াটা থাকবে বেস্ট আইডিয়া সেটা অবশ্যই আপনার হায়ার ম্যানেজমেন্টকে ইনফর্ম করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার এমন কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে যেটা হচ্ছে আপনার হায়ার ম্যানেজমেন্ট অবশ্যই জানে এবং তাদের কাছ থেকে প্রপার সাজেশন নিয়ে। আর 5 নাম্বার আসলে একটা ম্যাথ ছিল, সেটা এক বিষয়ের একটা ম্যাথ ছিল, ওই কোয়েশ্চেনের ম্যাথটা অবশ্যই আপনাদের কাছে আগে সলিউশন দেওয়া হয়েছে অনেকবার। সো আমি এখানে কোয়েশ্চেনের সলিউশনটা নিয়ে এত বেশি আলোচনা করবো না, জাস্ট খালি কোয়েশ্চেন সলিউশন দেখিয়ে নিব, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আর যদি কোয়েশ্চেন সলিউশনটা চান আলাদাভাবে পেজে ছবি দেওয়া আছে, ছবিগুলো কালেক্ট করে আপনি দেখতে পারেন। 6 নাম্বার কোয়েশ্চেন ছিল, ইফ সাডেনলি ওয়ার্কার স্টপ ওয়ার্ক ফর স্যালারি ইস্যু দেন হাউ ডু ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন, অর্থাৎ এখন আপনি সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবেন, হাউ ডু ইউ হ্যান্ডেল দ্য সিচুয়েশন, হ্যান্ডেল দিস সিচুয়েশন। সেক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, রিলেটেড এক্সপিরিয়েন্স গুলো অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। কিভাবে এগুলা আপনি এরকম সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করতে পারেন সেগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে সিচুয়েশন রিয়েলাইজ, আসলে সিচুয়েশনটা কি কারণে হয়েছে সেটা রিয়েলাইজ করতে হবে, তার প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে, আসলে কোন প্রেক্ষাপটে এই সিচুয়েশনটা হয়েছে সেই প্রেক্ষাপটটা রিয়েলাইজ করার পরে যেন আপনার মাস প্রোডাক্টের মাস পিপলের সামনে কথা বলতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে অন্য ধরনের আদার্স অকারেন্স ঘটতে পারে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই রিয়েলাইজ করতে হবে এবং সেখানে কেমন ধরনের টকিং বা তাদের সাথে স্পিচ দিলে সেটা হচ্ছে পজিটিভলি সবাই নিবে সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আদার্স কিন্তু এখানে বিভিন্ন আদার্স কোনো অকারেন্স ঘটতে পারে। সেকেন্ড হচ্ছে if possible call a meeting with PC committee member, otherwise mass meeting, always try to give transparent and authentic speech telling something which is sensible. So এরকম ভাবে মনে হচ্ছে এই কয়েকটা জিনিস আপনার খেয়াল রাখতে পারেন, এভাবে যদি চেষ্টা করতে হবে আসলে এইভাবে কি কিছু কন্ট্রোল করা যায় কিনা, যেহেতু স্ট্রাইক বা আনরেস্ট খুবই একটা রিস্ক। 7 নাম্বার কোশ্চেন ছিল, হোয়াট ইজ ইউর অ্যানালিটিক্যাল প্রসিডিউর ফর ইনক্রিজিং ওয়ার্কার স্কিল। এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যানালিটিক্যাল প্রসিডিউর ফর ইনক্রিজিং ওয়ার্কার স্কিল। এখানে আমাদের ওয়ার্কার স্কিল নিয়ে আসলে কিভাবে আমরা কি প্রসিডিউর অ্যাপ্লাই করে ওয়ার্কার স্কিল বাড়াতে পারি সেই রিলেটেড একটা সলিউশন। ইনলাইন ট্রেনিং, এগুলো হচ্ছে বেসিক, আপনারা যারা ফ্লোরে জব করে তারা অবশ্যই জিনিসটা রেগুলার বেসিস করা হয়। সো ফার্স্ট হচ্ছে ইনলাইন ট্রেনিং, আইডেন্টিফাই লো স্কিল অফ অর্ডার অ্যাপ্লাই এলপিআই, হচ্ছে লো পারফরম্যান্স ইন্ডিকেটর যেটাকে বলা হয়। আর সি হচ্ছে ট্রেনিং সেন্টার সেট আপ ফর নিউ ফ্রেশ অপারেটর, মান্থলি ইনক্রিমেন্ট এন্ড প্রমোশন এজ পার স্কিল। স্কিল অনুসারে আপনার যাদের বয়স হচ্ছে কাজের অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 6 মান্থ আর এবার তাদেরকে বিভিন্ন ইনক্রিমেন্ট অথবা প্রমোশন দিতে পারেন তাদের কাজের স্কিলের অনুসারে। এর মধ্যে হচ্ছে আমরা একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর ইনক্রিজিং অপারেটর স্কিল নিয়ে কাজ করতে পারি। আর এই নরমালি এই ধরনের কোশ্চেন গুলি আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে ইন্টারভিউতে রিটেন অথবা ইন্টারভিউ বোর্ডে আসতে পারে। সো এগুলো অবশ্যই আশা করি আপনাদের কাজে লাগবে। সে প্রেক্ষাপটে আসলে মূলত আমাদের এই ডেমো কোশ্চেন গুলো তৈরি করা হয়। সো আমরা নেক্সট যে ডেমো কোশ্চেন 10 এ চলে যাব। 10 এর মূলত হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ লেভেলের কোশ্চেনে। এটা হচ্ছে একটা সিনিয়র এক্সিকিউটিভ লেভেলের ডেমো কোশ্চেন। এই কোশ্চেনটার সাথে আমরা সবাই পরিচিত কম বেশি, এর সলিউশন অলরেডি গতকাল দেওয়া হয়েছে। জাস্ট আজকে আমি ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন।
আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন করার মাধ্যমে মূলত হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো আসলে কিভাবে মূলত আমাদের কোনো কোয়েশ্চেন আসছে কিনা। অবশ্যই আমি সবাইকে বলবো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন করলে আসলে আমি বুঝতে পারতেছি আসলে কাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা এই রিলেটেড। সো আমাদের সাথে এখন অ্যাড আছে, আমি যাতে তাদের নাম বলতেছি, আমাদের সাথে অ্যাড আছে এমডি মুশফিদুর রহমান, এমডি মজনু খান, ওনারা হচ্ছে আমাদের সাথে বর্তমানে অ্যাড আছে। যারা আমাদের সাথে অ্যাড আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সো আমরা এখন ডেমো কোয়েশ্চেন 10 এর সলিউশন নিয়ে আলোচনা করবো। দেখি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। আশা করি আমাদের সাউন্ড কোয়ালিটি ভালো আছে। সো আমরা আবার ডেমো কোয়েশ্চেন 10 এর সলিউশন নিয়ে আলোচনা চলে যাচ্ছি। ডেমো কোয়েশ্চেন 10 এ কোয়েশ্চেন ছিল টোটাল হচ্ছে আপনার ডেমো কোয়েশ্চেন 10 হচ্ছে 7টা কোয়েশ্চেন আছে, অর্থাৎ ডেমো কোয়েশ্চেন 10 যে সেট আছে ওই সেটে হচ্ছে 7টা কোয়েশ্চেন আছে এবং 7টা কোয়েশ্চেনেরই এখানে মনে হয় ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে ম্যাথ রিলেটেড। সো ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন গুলো আসলে আগে অনেক আলোচনা করা হয়েছে এবং এই কোয়েশ্চেন গুলো হচ্ছে মূলত অনেকে জানা থাকতে পারে আসলে কোয়েশ্চেন গুলো কিভাবে দেওয়া হয় বা কিসের উপর ভিত্তি করে আসলে কোয়েশ্চেন গুলো তৈরি করা, এরকম কারো কোনো কোয়েশ্চেন থাকতে পারে, সেটার আমি আনসার দিচ্ছি। কোয়েশ্চেন গুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন ভালো ভালো গ্রুপ অফ কোম্পানি গুলোতে নর্মাল হচ্ছে রিটেন এক্সাম হয়, সেই কোয়েশ্চেন গুলোর উপর ভিত্তি করে মূলত এই কোয়েশ্চেন গুলো তৈরি করা হয়। এবং বিভিন্ন আমাদের এই পেজে অনেকে বিভিন্ন কোয়েশ্চেন সলিউশন চায়, ওই কোয়েশ্চেন গুলো সলিউশন দেওয়া হয়, কারণ অনেকে এই বিভিন্ন ইন্টারভিউ দিতে গিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন ফেস করে, তখন তারা হচ্ছে ইন্টারভিউ থেকে আসে আমাদের কাছে অনেকগুলো কোয়েশ্চেন সলিউশন চায় এবং কোয়েশ্চেন গুলো আমরা চেষ্টা করি কোয়েশ্চেন গুলোর প্রপার একটা সলিউশন দেন। বাট মাঝে মাঝে কি হয় যে কি সবগুলো কোয়েশ্চেন যে প্রপার সলিউশন আসলে আমরা দিতে পারি এরকম না, কিছু কিছু কোয়েশ্চেন আসলে ভুল হবে, কারণ মানুষ মাত্র ভুল হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কাছে প্রপার সলিউশন থাকলে অবশ্যই আপনারা সেটার চেষ্টা করবেন দেওয়ার জন্য, যে কিভাবে আসলে আমরা এটা কিভাবে রিয়েল অ্যান্সারটা বা সঠিক অ্যান্সারটা দিতে পারি সেটা নিয়ে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তাহলে কি হয়, তাহলে আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সবাই একটা রিয়েল একটা বা সঠিক একটা অ্যান্সার জানতে পারে। সো আমরা সলিউশনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 10 years laying time 1 hour and 20 minute, workers average rating 90%, allowance 8%, number of pieces market 12 pieces, find out the laying efficiency। এই যে কোয়েশ্চেনটা সেটার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই কোয়েশ্চেন নিয়ে সলিউশনে অনেকেরই বলতেছে যে কোয়েশ্চেনটা আসলে সলিউশন হয়তো ঠিক নাই, তারপরে যেন আমি কোয়েশ্চেনটা অ্যাভয়েড করবো। আশা করি যদি এই কোয়েশ্চেনটা কারো কাছে প্রপার সলিউশন থাকে অবশ্যই আমাকে এই কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশনটা দিয়ে সহযোগিতা করবেন। সো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি কেউ কোয়েশ্চেন নাম্বার 1 এর প্রপার সলিউশন আমাকে দিতে পারেন। সেকেন্ড হচ্ছে নাম্বার অফ ওয়ার্কার্স 55, মেশিন এসএমবি 12.2, হেল্পার এসএমবি 8.2, ওয়ার্কিং আওয়ার্স 8, ফাইন্ড আউট দ্য ডে টার্গেট। ওই কোশ্চেনের আমরা সলিউশন করব। থার্ড নাম্বার কোশ্চেন এসএমবি 17.00, অ্যাচিভ টার্গেট 10 আওয়ার ইকুয়াল টু 1200 pieces, find out the efficiency, write in managerial strategy, এটা আমরা আগের কোশ্চেন আলোচনা করছি। 5 নাম্বার কোশ্চেন হচ্ছে মেশিন এসএমবি 14.7 and হেল্পার এসএমবি 5.8 and number of OT hour 2, target 80% এ pieces হচ্ছে 187, number of M হচ্ছে 58, now calculate number of helper। 6 number question SMB 0.75, average cycle time 45 second, allowance 18%, rating calculation করতে বলা হয়েছে। 7 number question এর বিভিন্ন ধরনের সাইকেল টাইম 10 সাইকেল টাইম দেওয়া আছে, যেখানে রেটিং হচ্ছে 75% and allowance 15%, now calculate SMB। এইখানে এই কোশ্চেন গুলোতে অর্থাৎ এই ডেমো কোশ্চেন গুলোতে সবগুলো হচ্ছে ছিল ম্যাথ রিলেটেড কোশ্চেন। সো এইগুলা কোশ্চেন আমরা আগে আপনাদের পেজে অর্থাৎ এই পেজে দেওয়া আছে, ইচ্ছা করলে আপনাদের পেজগুলো দেখে নিতে পারেন। সো এখানে দেখেন ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, যেহেতু এই কাটিং রিলেটেড ম্যাথ কোশ্চেনটা একটু ইনকমপ্লিট ছিল, অনেকে বলতেছে, সো এই কোশ্চেনটা ইনকমপ্লিট দেখানো হয়েছে। সেকেন্ড কোশ্চেন আমরা চলে যাব। নাম্বার অফ ওয়ার্কার্স 55, মেশিন এসএমবি 12.2 and হেল্পার এসএমবি 8.2, ওয়ার্কিং আওয়ার 8, এফিসিয়েন্সি 65%, ফাইন্ড আউট দ্য টার্গেট। আসলে টার্গেট ক্যালকুলেশন করা খুব ইজি একটা ম্যাথ ছিল, অর্থাৎ আমরা আউটপুট যেটাকে বলি সেটা হচ্ছে টার্গেট এফিসিয়েন্সি। দেন জাস্ট ভ্যালুগুলো বসায়, দেন টার্গেট হচ্ছে 8017 পিসেস। সেকেন্ড কোশ্চেন আমরা আগের ডেমো কোশ্চেন 9 এ আলোচনা করেছি, সেটা নিয়ে আর আলোচনা করব না। আর হচ্ছে ডেমো কোশ্চেন 5 ছিল, মেশিন এসএমবি 14.7 and হেল্পার এসএমবি 5.8, নাম্বার অফ ওটি আওয়ার্স 2, টার্গেট 85%। সেম এটা হচ্ছে আমরা এখান থেকে ম্যান পাওয়ার বের করে দেন হচ্ছে ম্যান পাওয়ার থেকে হেল্পার সংখ্যাটা বের করেছি। এটা একটা ইজি একটা কোশ্চেন ছিল।
6 নাম্বার কোশ্চেনটিতে অনেকবার সলিউশন দেওয়া আছে, এমনকি হচ্ছে আমাদের রিভিউ দেওয়া আছে। রিভিউ নাম্বার আমার এক্সাক্ট নাম্বারটা মনে নাই, রিভিউ দেওয়া আছে, আপনারা ওইটা দেখতে পারেন। এটা একটু বেসিক বলতে এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। বিভিন্ন ফর্মুলার মাধ্যমে জানছি ক্যালকুলেশন করে ফর্মুলা নিয়ে আসতে হয়। আমরা জানি এসএমবি এর বেসিক টাইম প্লাস বেসিক টাইম অ্যালাউন্স, এখানে হচ্ছে বেসিক টাইম কমন নেওয়ার পরে 1 প্লাস অ্যালাউন্স থাকে। এভাবে মূলত হচ্ছে আমাদের রেটিংটা ক্যালকুলেশন করা হয়েছে। সো এইভাবে একটু ইজি ম্যাথ যদি আপনারা প্রপারলি দেখার চেষ্টা করেন অবশ্যই আশা করি পারবেন। 7 নাম্বার কোশ্চেন তো আরো ইজি ছিল, জাস্ট খালি একটা বেসিক এসএমবি ক্যালকুলেশন করা। সো আশা করি হচ্ছে আপনারা এই কোশ্চেন গুলো বুঝতে পারেন। যদি কারো কোশ্চেন গুলার সফট কপি লাগে অবশ্যই আপনারা মেইল আইডি দিয়ে কমেন্টস করবেন, আমি ওই মেইল আইডিতে কোশ্চেন গুলো সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সো আপনাদের সাথে এখন কিছু আমরা আলোচনা করব, বেসিক আলোচনা আছে। মূলত হচ্ছে যেহেতু আমি ইন্টারভিউ নিয়ে কয়েকটা কোশ্চেন করছি বা দুইটা কোশ্চেন সলিউশন দেওয়ার চেষ্টা করছি, আপনাদের এখন কোশ্চেন করতে পারে আসলে যদি কারো কোনো কোশ্চেন থাকে ইন্টারভিউ রিলেটেড, তাহলে আমি কোশ্চেন সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আসলে ইন্টারভিউতে জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে কি কি কোশ্চেন আসতে পারে, এরকম কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন কমেন্টস করতে পারেন। কমেন্টস এর মাধ্যমে করলে অবশ্যই আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আশা করি আপনারা যাদেরই জানার ইচ্ছা আছে, হোক সেটা এমটিউ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সিকিউটিভ লেভেলে আদার্স যে ডেজিগনেশন রিলেটেড যে কোশ্চেন গুলো আসে, ওইরকম কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। জানালে অবশ্যই আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে এখন অ্যাড আছে এমডি মুর্শিদুর রহমান, এফটি হাসান, সাদ্দাম হুসাইন। তো আপনাদেরকে ধন্যবাদ। যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই আর আশা করি সাউন্ড কোয়ালিটি ভালো আছে আজকে অন্য দিনের তুলনায়, সো আমি আলোচনাটা বেশি বড় করব না, অলরেডি 30 মিনিট হয়ে গেছে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি আপনাদের আসলে স্কিল যদি আপনার ভালো থাকে, যদি স্কিল ভালো থাকে, আমি আবার বলতেছি, যদি স্কিল প্রপার ভাবে আপনি স্কিল মেক করতে পারেন নিজের মধ্যে, এই প্রপার স্কিল নিয়ে যদি আপনি ইন্টারভিউ বোর্ডে যাইতে পারেন, তাহলে আপনার জব কনফার্ম, এটা আমি বলতে পারি। আর সেজন্য আপনাকে স্কিল অবশ্যই আপনার নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে। আমি আবারও বলতেছি, যদি আপনি প্রপার স্কিল ক্রিয়েট করতে পারেন নিজেদের মধ্যে, সেই স্কিলটা হতে হবে থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল। সেই ক্ষেত্রে যদি আপনি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে আপনার জব কনফার্ম, এটা আমি জব কনফার্ম বলতে পারবো। সো সেইভাবে আপনাদের স্কিল ক্রিয়েট করেন, সেটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটার ক্ষেত্রে, তাহলে আপনারা আশা করি জব এই নিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইভাবে নিজেদের মধ্যে স্কিল তৈরি করার চেষ্টা করতে হবে। আর স্কিল তৈরি করার জন্য মূলত হচ্ছে আমরা কি করি, আমরা এই পেজটা নিয়ে কাজ করি, কিভাবে আমাদের বাংলাদেশে যে যারা আমরা আইতে জব করি তাদের স্কিল কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ কি কি লিঙ্ক ইউজ করে, অথবা থিওরিটিক্যাল নলেজ এখানে বেশি শেয়ার করে, পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু শেয়ার করার চেষ্টা করি। সো এই জন্য আমরা মূলত হচ্ছে কিভাবে প্র্যাকটিক্যাল নলেজের সাথে থিওরিটিক্যাল কম্বাইন করে কিভাবে স্কিল বাড়ানো যায় সেই আলোচনাগুলো করা হয়। সো আজকে আমরা আলোচনাটা আর লেন্থি করবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা আজকে শেষ করতে চাই।